হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার সেটা আসলে জিজ্ঞেস করার মতো অবস্থা আমাদের কারোরই নেই, কারণ আমাদের দেশে যে সংকটাপন্ন অবস্থা চলতেছে, এই অবস্থাতে আসলে আপনাদের জিজ্ঞেস করার মতো সিচুয়েশন নাই যে আপনারা কেমন আছেন, কি অবস্থায় আছেন। কারণ আমি নিজেও আপনাদের মতো একই অবস্থাতে আছি। মনের মধ্যে একটা অস্থিরতা, দেশের এই পরিস্থিতি কখন কি হয় আমরা কেউ জানি না, একটা থমথমে অবস্থা। এতগুলো সাধারণ মানুষ, ছাত্র, পুলিশ মারা গেল। ছোট একটা ঘটনা শুরু হতে হতে কোন জায়গায় চলে গেছে। সচরাচর দেশে কারফিউ দেয়া হয় না, যখন খুবই খারাপ অবস্থা হয় তখনই কারফিউ দেওয়া হয়। লাস্ট টাইম 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের আমল যখন শুরু হয়, ওই সময়টাতে কারফিউ দেওয়া হয়েছিল। তখন খুবই ছোট ছিলাম, 7 বছর বয়স, গ্রামে থাকতাম। কারফিউটা কি, কেন হয়, কিভাবে হয় কিছুই মনে হয় না জানতাম, এবং এটা অনুভবও করিনি। কিন্তু এই যে 2024-এ এসে 7 সালের পরে আবার যে কারফিউ জারি হলো বাংলাদেশে, সেটা 7 দিন ব্যাপী চলছে। অলরেডি 7 দিন পার হয়ে গেছে, আজকে 9তম দিন কারফিউয়ের। তো এক সপ্তাহ পরে মোটামুটি দিনের বেলাতে কারফিউ শিথিল রাখা হয়, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর 11টা থেকে 3টা পর্যন্ত অফিস রান করা হচ্ছে এখন। এই সময়টাতে শিথিল হওয়াতে মানুষজন একটু রাস্তায় বের হতে পারছে। ঢাকা শহরটা স্বাভাবিক লাগছে যে তার চিরচেনা রূপে। কিন্তু যখন পুরো কারফিউ থাকে তখন এই ঢাকার চিরচেনা রূপটা আসলে আর থাকে না। এই যে স্বাভাবিক শান্তিনগর মোড়টা আমরা দেখতে পাচ্ছি, বামে একটা স্বাভাবিক জনজীবনের কাকরাইল মোড়, কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত এটা একদমই স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না বলতে খুব বেশি অস্বাভাবিক ছিল। এখানে যে পরিমাণ সংঘর্ষ হয়েছে, ছাত্ররা যখন আন্দোলনে ছিল, এই চিত্র আসলে মনে পড়লে শিহরণ দিয়ে ওঠে যে এই চিরচেনা জায়গাটা কীরকম ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এই জায়গাটা আসা খুবই সহজ এবং রেগুলার আমাদের জন্য, প্রতিদিনই আসছি প্রায়। কিন্তু ওই সময়টাতে এখানে আসার কথাটা কল্পনাও করতে পারিনি, ভয়ে বুক কেঁপেছে। স্বাভাবিক কথা যে কি হয় এই জিনিসটা তো সবার মধ্যেই থাকে। তো কারফিউ চলাকালীন সময়গুলোতে রাস্তার এই রকম অবস্থা থাকে না, টোটাল খালিই থাকে। মানে কোনো প্রকার যানবাহনই দেখা যায় না। 2-একটা রিক্সা দেখা যায়, যারা প্রয়োজনে বের হচ্ছে, মানে খুবই জরুরি প্রয়োজন, যেই কারণটা অবশ্যই আর্মিকে দেখাতে হচ্ছে। কারণ প্রত্যেককেই জিজ্ঞেস করা হয় তারা কেন বের হয়েছে, কি কাজে বের হয়েছে। সেই কৈফিয়ত দিয়ে তারপরে তাদের রাস্তায় বের হতে হয়েছে। যদি কৈফিয়তটা সলিড না হয় তাহলে তাকে আর সামনে যেতে দেওয়া হয় নাই, তাকে ফিরাই দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে গত 1 সপ্তাহ যাবৎ। আশা করছি খুব শীঘ্রই কারফিউ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, এবং আমরা আবার আমাদের সাধারণ জনজীবনে ফিরে যেতে পারবো। এটাই আমাদের চাওয়া। আন্দোলনের টাইমে এই সাদাসিধে মৌচাক মোড়টাও হয়ে উঠেছিল অনেক উত্তাল। কোনো জায়গাটাই শান্তিপূর্ণ ছিল না, অস্বাভাবিক ছিল। আমরা যারা সাধারণ জনগণ, তারা আসলে কোনো দলীয় পক্ষে না, সেটা যেই দলই হোক না কেন, উল্লেখ না করি। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতির সাথে নেই।
কোন রাজনীতি দল দেশ চালালো, ক্ষমতায় থাকলো, এটা নিয়ে আসলেই আমাদের সাধারণ জনগণের মাথায় ব্যথা থাকে না। এটা আপনি আপনার নিজেকেই প্রশ্ন করতে পারেন যে আসলেই কি যে কোনো দল থাকা না থাকায় কি আমাদের কোনো যায় আসে? আসলেই আসে না। আমাদের কয়েকটা জায়গাতে চাওয়া থাকে যে যেই সরকারই থাকুক, যেই দলই থাকুক, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা যেন নিরাপদে থাকতে পারি, তারা যেন স্বাভাবিক এবং সচ্ছল জীবনযাপন করতে পারি, আমাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, এই প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, চিকিৎসা বা যে কোনো সেবা এইগুলো যেন আমরা সঠিকভাবে পাই। এছাড়া মনে হয় না একজন সাধারণ জনগণের কোনো চাওয়ার কিছু থাকে। এদের উচ্চ আকাঙ্ক্ষা খুবই কম। কারোর সাথে কম্পিটিশনে যেতে হবে, অনেক বড় হইতে হবে, অনেক টাকার মালিক হইতে হবে, না, এই জিনিসগুলো এদের মধ্যে নাই। আমার মধ্যে, আপনার মধ্যে এই জিনিসগুলো নাই। আমরা একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, থাকতে চাই। সাধারণ ছাত্ররা একটা আন্দোলনে নেমেছে, যৌক্তিক আন্দোলন। সেই যৌক্তিক আন্দোলনটা কেন এই রকম ভয়াবহ লেভেলে যাবে, এটার আসলে কোনো যুক্তিকতা নাই। এটার কোনো ব্যাখ্যা কারো কাছেই নাই। এটা কেউ দিতে পারবে না এই ব্যাখ্যাটা যে এটা কেন হলো। তারা তাদের যৌক্তিক আন্দোলনে ছিল অলরেডি। সেই যৌক্তিক আন্দোলন থেকে কোটাটা কিন্তু এখন আদালত থেকে আপিল বাতিল হয়ে নতুন রায় হয়ে গিয়েছে। 93% মেধা, বাকি 7% কোটা। এটা হলো কেন? অবশ্যই তাহলে ছাত্রদের দাবিটা যৌক্তিক ছিল। এই যৌক্তিক দাবির পক্ষে সরকারও কথা বলল এবং হাইকোর্ট থেকে রায় হয়ে গেল। তো তাহলে এই যৌক্তিক দাবিটা মানতে গিয়ে এতজন মানুষ কেন মারা গেল? একটা সপ্তাহ আমরা ইন্টারনেট থেকে বাইরে ছিলাম, কিন্তু যখনই ফিরে আসলো আমরা ফেসবুকে গিয়ে আসলে নিজেদের ধরে রাখতে পারি নাই যে জিনিসগুলো আমাদের দেখতে হয়েছে। কি পরিমাণ মানুষ মারা গিয়েছে, কিভাবে আহত হয়েছে। সাধারণ শিক্ষার্থী বেশি। আমি যদি হিসাব করি, আমার গ্র্যাজুয়েশন শেষ এই আন্দোলনে ছিল মোস্ট অফ জুনিয়র, 90%ই বলতে পারি আমার জুনিয়রই ছিল। এই যে যেদিন আন্দোলন হয়, এই আবুল হোটেলের অবস্থা কি পরিমাণ ভয়াবহ ছিল। এই পাশে ছাত্র, এই পাশে পুলিশ, মানে একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। কেন এটা হবে? ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করবে, এখানে তৃতীয় পক্ষ কেন সুযোগ লুটতে আসবে, কেন ছাত্রদের ব্যবহার করবে, আর এই সাধারণ ছাত্রদের উপরেই কেন এরকম অত্যাচার চালানো হবে? আসলে এই জবাবগুলো দেওয়ার কেউ নাই। আমাদের এখানে প্রাণের মূল্য অনেক কম। এই কথাগুলো যে বলছি এটার জন্য মানে চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে কি হয় না হয়, কিন্তু নিরাপদে কেউই নাই। এই দেশে কোনো একটা দাবি, এটা মানে ইতিহাস থেকে হয়ে আসছে যে কোনো একটা দাবি, যৌক্তিক দাবি বা চাহিদা বা চাওয়া পূরণ করতে হলে জীবন দিতে হবে। রাস্তায় এখনও আনসার আছে। কারফিউ শিথিলের টাইমে আর্মি নাই, কিন্তু সামনে গেলে মতিঝিলেই আমি আর্মি দেখতে পাবো, আর্মির গাড়ি নিয়ে তারা দাঁড়ায় আছে। এখন ক্যামেরা নিয়ে ওইদিকে যাওয়াটাও নিরাপদ না বা উচিত না, অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে, যার জন্য ওইদিকে যেতে পারছি না। সব মিলায়ে আমরা আসলে এই দেশ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। এই যে একটা বিষয় সরাসরি মানে উঠে গেল ওই টাইমটাতে, যখন এরকম খারাপ সিচুয়েশন ক্রিয়েট হলো, ওপেন কিছু মানুষজন বলে দিল যে কেন দেশ ছেড়ে চলে যেতে চায়, এই যে এইটাই তার কারণ। দেশ ছেড়ে চলে যাওয়ার অনেক কারণ অনেকে দেখাই দিল, কিন্তু দেশটা ঠিকভাবে চলবে, চালাবে, এরকম কারণ আমি কাউকে দেখাতে দেখলাম না। যাই হোক,
আমি আর বিস্তারিত যেতে চাই না। 7 দিন পরে বাসা থেকে বের হলাম, খোঁজখবর নিয়ে শুনলাম যে যেহেতু অফিস চলছে এবং কারফিউ শিথিল থাকার টাইমে সাধারণ মানুষজন বের হচ্ছে রাস্তায়, সেই চিন্তাধারা থেকেই রাস্তায় বের হয়েছি। এই 8 দিন ঘরবন্দি থাকার পরে এটা দমবন্ধকর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে আসলে, যে কোনো দুর্যোগ না, কোনো সমস্যা না, কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষজনের আন্দোলন হচ্ছে এবং সেটাকে আটকানো হচ্ছে, সেটাকে কেউ ব্যবহার করছে। মানে সুবিধাবাদী ছাড়া এখানে আমি কাউকেই দেখি না। আমি জাস্ট আমার ব্যক্তিগত অপিনিয়নটা বললাম। এখানে হয়তো বা কারোর কথা খারাপ লাগতে পারে, কেউ মতবিরোধী কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশে এই গত 10-15 দিনে যা ঘটে গেল সেটা কখনোই কাম্য নয়। 1971-এ মুক্তিযুদ্ধের পরে এই 2024-এ এসে এইরকম সিচুয়েশন মনে হয়েছে, এর মাঝে আর হয় নাই। কারণ 1952 ভাষা আন্দোলনে মারা গিয়েছিল 26 জন, আর আজকের কোটা আন্দোলনে মারা গেল 300+। এটা একটা আনঅফিসিয়াল নিউজ, অফিসিয়াল নিউজ। এর বাইরে হিসাব আমার কাছে নাই, আমি জানিও না, অ্যান্ড যেটা আমি সত্য জানি না সেটা আমি বলতে পারবো না। যাই হোক, খুব দ্রুত আমার দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এটাই আমার চাওয়া। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। অ্যান্ড ভাই, দেশটাকেও দোষারোপ করেন না যে দেশ ছেড়ে গেলেই সব সমাধান হবে। আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি কিভাবে এই দেশটাকে আমরা সুন্দরভাবে রাখতে পারি, চলতে পারি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।